অবশেষে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। কেন্দ্রীয় কমিটির আংশিক নাম ঘোষণার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। দেশে পাকিস্তান আর ভারত কেন্দ্রিক কোনো রাজনীতির আর ঠাঁই হবে না। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হিলাল, এবং রাজারবাগ থেকে যুক্ত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবং উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসনাত আলী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি আজিজুল বারী হিলালের কাছে যাই, তার কাছে জানতে চাইব, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি, এই দলকে কিভাবে মূল্যায়ন করবেন? জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল হিসেবে আবির্ভূত হলো, এটাকে আমরা স্বাগত জানাই। এখন এই দলের আবির্ভাবের ফলে বাংলাদেশের যে চলমান যে আপনার নির্বাচনকালীন সরকার বা আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার কিন্তু কতগুলো প্রশ্নের মুখে পড়ে গেছে। কারণ এই সরকারের থেকে উপদেষ্টারা পদত্যাগ করে যে দলটি গঠন করলো, সেই দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার, অর্থাৎ নিরপেক্ষতার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা থাকে না। কারণ এই সরকারের একটি অংশ পদত্যাগ করে আপনার একটি দল গঠন করলো, এটা পাবলিক কিভাবে নেবে সেটা পাবলিকেরই ব্যাপার। কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে এই সমস্ত রাজনৈতিক দলকে আমরা সাধুবাদ জানাই। আরেকটি কথা দেখলাম যে এই রাজনৈতিক দলটি বলছে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করছে। তাহলে আমাদের একাত্তরের চেতনাকে কি তারা ধারণ করছে না? যদিও বক্তব্যে আমি দেখেছি যে একাত্তরের চেতনার কথা বলছে, আবার সেকেন্ড রিপাবলিক বললো। আরেকটি কথা বলেছে যে তারা নতুন একটি সংবিধান রচনা করবে। নতুন সংবিধান রচনা করার পাশাপাশি গণপরিষদের কথাও বলছে। সুতরাং আমাদের এখানে কিছু সংশয় জাগে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা আপনার নতুন সংবিধান রচনা করবে। তাহলে এই যে এত 7 মাস চলে গেল, মানুষের যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা যে একটি নির্বাচিত সরকার, একটি নির্বাচন এই যে ভোটের জন্য। সংশয়গুলোর কথা বলেন, এই সংশয়গুলোর প্রসঙ্গে আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আছেন, তার কাছে একটু যাব। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের ইতিহাসে তরুণদের নেতৃত্বে এমন দল গঠন, এটা কি বিরল নয়? তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আজকে যে তরুণদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি আত্মপ্রকাশ করেছে, আমরা অনেক দিন থেকে শুনছিলাম, আজকে সেটি আত্মপ্রকাশ করলো। আমি ব্যক্তিগতভাবে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এই জন্য যে যারা এই দলটির নেতৃত্বে আছেন, তারা জুলাই গণ অভ্যুত্থানের মতো শত বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনার নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন। এই জন্য তাদের প্রতি সেই সহানুভূতি, সেই ভালোবাসা, সেই অভিনন্দন জানাতে চাই। একই সাথে তারুণ্য নির্ভর এই নেতৃত্ব যে কথাগুলো বলবার চেষ্টা করছে, সেই কথাগুলো সবগুলোর সাথে আমি একমত কি দ্বিমত হচ্ছি সেটি পরের বিষয়। কিন্তু তারা যে কথাটা বলছে, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ বলবার কথা বলছে। তারা বলছে যে এই দেশটা 54 বছর যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলেছে, সেটি একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী ব্যবস্থাপনা, যেটির ভয়াবহ আকার বা ভয়াবহ রং ধারণ করেছিলেন শেখ হাসিনা, এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে উচ্ছেদ করার মধ্য দিয়ে সেই ব্যবস্থায় আর তারা ফিরতে চায় না। এটি আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দলেই, জুলাই গণঅভ্যুত্থান বলেন, গত 15 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের সময়কালের কথা বলেন, আমরা সকলেই বলেছি শাসক এবং শাসন ব্যবস্থা উচ্ছেদ করতে চাই। সেই ক্ষেত্রে এই যে শাসন ব্যবস্থার ফ্যাসিবাদী যে রূপ, সেটিকে উচ্ছেদ করবার বা সেটিকে পাল্টে দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করবার জন্য যে রাষ্ট্রের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নটি আমাদের রাজনৈতিক দলসমূহের, যারা গত 15 বছর আমরা আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে যুগবদ্ধভাবে, তাদেরও দাবি
এবং এই ছাত্রদেরও যারা এই দলটি গঠন করলো তাদেরও দাবি। আবারও সুতরাং এই ফিরবো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। আজিজুল বাড়ি হেলালের কাছে আমি আরো একবার যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি কিভাবে এ দলের মোকাবেলা করবে এবং নতুন দলটি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা। এইটা তো মোকাবেলা করার কোনো বিষয় না, এটা তো আমরা সাধুবাদ জানাচ্ছি। রাজনীতিতে প্রতিযোগিতা করব তাদের সাথে, আমরা মোকাবেলা করব কেন তাদের? আমরা প্রতিযোগিতা করব। জনগণ আমাদের এজেন্ডাকে যদি ভালোবাসে, জনগণ আমাদেরকে নির্বাচিত করবে। তাদের এজেন্ডাকে ভালোবাসলে তাদের জনগণ ভোট দিবে। এখন বক্তব্য হলো যে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তাদের দল। আসলে বিষয়টা এখানে তা না। জুলাই গণ অভ্যুত্থানের যে সামগ্রিক আমরা আন্দোলন করেছিলাম তার একটি খণ্ডিত অংশ হলো আপনাদের জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার যখন ফ্যাসিবাদ বিদায় নিল তখন যার যার সেক্টরে সে ফিরে গেছে। বিএনপি সেক্টরে, জামাতের সেক্টরে, আপনার বামপন্থী দলগুলো বামপন্থী সেক্টরে, ছাত্রদের যে অঙ্গ সংগঠন তারাও সেই সেক্টরে চলে গেছে। একটি খণ্ডিত অংশ তারা একটি জাতীয় নাগরিক কমিটি করলো। আমরা সেটাকে অভিনন্দন জানাই এবং বলা হচ্ছে তরুণদের দল। এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দেখেন বাংলাদেশে এর আগেও এইরকম অভ্যুত্থানের পরে তরুণদের দল গঠন হয়েছিল। যেমন আপনার ৭১-এর স্বাধীনতার পরে যে জাসদ নামক ছাত্র সংগঠনটি তৈরি হয়েছিল জাতীয় রাজনীতিতে, তারা সবাই কিন্তু বয়সে তরুণ ছিল, কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য ছিল তারা ক্ষমতার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটি দল করেছিল। আবার আপনি দেখেন যে ৭১-এর আপনার স্বাধীনতার আগে আওয়ামী লীগ যখন মুসলিম লীগ থেকে বের হয়ে তরুণদের নিয়ে একটি দল গঠন করলো তখন তারাও কিন্তু ক্ষমতার থেকে বিচ্ছিন্ন হয়ে দল গঠন করেছিল। কিন্তু এবারের তরুণরা তারা নিজেরা বিভক্ত হলো কিন্তু ক্ষমতায় থেকে একটি দল গঠন করলো। এইখানে একটা বৈপরীত্য আছে। সুতরাং বর্তমান যে রাজনৈতিক দলটি গঠন হচ্ছে তাদের সাধুবাদ জানায়। তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো এই প্রসঙ্গে যদি ডক্টর হাসানাত আলীর কাছে জানতে চাই, এই যে তরুণ নেতৃত্ব রাজনৈতিক দল গঠন করলো, এটি কি নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি প্রথমেই আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে দীর্ঘদিন চলা আন্দোলন, তাদের নেতৃবৃন্দের নেতৃত্বে যে দলটি গঠিত হলো, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি তাদেরকে আগামী দিনের পথ চলা তাদের মসৃণ হোক, জনগণের পক্ষে হোক, এবং যে প্রতিশ্রুতি এবং ওয়াদাগুলো তারা আজকে দিয়েছে সেটি বাস্তবায়নে তারা কাজ করুক, সেটি একটি বিষয়। আমার কাছে না কিছু কিছু বিষয়গুলো খুব অস্পষ্টতা, সেগুলো হয়তো স্পষ্ট করা দরকার বা স্পষ্ট করতে হয়তো সময় লাগবে। যে আজকে কতগুলো কথা বলা হয়েছে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা, এই বিষয়টা আমার কাছে খুব দুর্বোধ্য এবং জটিল মনে হয়েছে। কারণ আমরা ৭১-এ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে দেশ পেয়েছি, সেখানে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে দ্বিতীয় প্রজাতন্ত্র কেন লাগবে বা গণপরিষদ কোত্থেকে আসবে, এই বিষয়গুলো বোধহয় স্পষ্ট হওয়া দরকার। আর যে কথাগুলো বলা হচ্ছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, হ্যাঁ, এগুলো প্রত্যেকটি মানুষ চায়, কিন্তু এই কাজগুলো করতে হলে কি করতে হবে? একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যেতে হবে। সেই জনগণের কাছে যাওয়া ছাড়া এই দাবিগুলো পূরণ করা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে বিগত দিনে যারা রাজনীতি করেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারাও কিন্তু গত 15টি বৎসর যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অতএব এই সুশাসনের জন্য তারা লড়াই করেছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। অতএব এই জায়গাতে মোটা দাগে কিন্তু বিভেদ নাই। তাহলে বিভেদ যেহেতু নাই, তাহলে পদ্ধতি যেহেতু নির্বাচন, তাহলে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি তাদের গ্রহণ করে তাহলে বোঝা যাবে যে জাতীয় রাজনীতিতে তারা টিকে থাকবে কি টিকে থাকবে না। তবে আমি তাদের সফলতা চাই। আরেকটি জিনিস যেটি হলো, আমি খুব খুশি হয়েছি একটি বক্তব্যে, যে সেটি হলো যে আমাদের দেশের রাজনীতিটা হবে বাংলাদেশপন্থী। আমার দেশে কেউ পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী থাকবে না, এই থাকাটা উচিত নয়। সেজন্য এই দলটি কাজ করবে, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আরেকটি ঘটনা যেটা হলো, দেখেন যে সমস্ত ছাত্ররা এই দলের ছায়াতলে বা এই দলের সদস্য হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং অধিকাংশ ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই
জুলাই অগাস্ট বিপ্লবের পরে তাদের স্ব রাজনৈতিক দলে কিন্তু ফিরে গেছে। তারা ছাত্র দল ফিরে গেছে, ছাত্র শিবির ফিরে গেছে, বাম ছাত্র সংগঠনগুলো ছিল তারা ফিরে গেছে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তাদের ক্লাসরুমে ফিরে গেছে। অতএব এখানে আপনি ডক্টর হাসনাত আলী বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে তরুণ রাজনৈতিক দল। এই প্রসঙ্গে যদি আমি একটু শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে জানতে চাই, এই যে নতুন রাজনৈতিক দল বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে, তারা আসলে এটিতে কতটা সফল হবে বলে মনে করছেন? এটি কতটা সফল হবে সেটি তো ভবিষ্যৎ বলবে। তবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্লোগান তারা সামনে এনেছে, সেটিকে বাস্তবে রূপায়ণ করবার জন্য আমাদের যে সাংবিধানিক যে সংকটের জায়গাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করবার আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে, কমিশনগুলো গঠন হয়েছে, এবং তার মধ্য দিয়ে যে রিপোর্টগুলো আসছে তার এইটি বাস্তবায়নের উপরে একটি সরকারের জবাবদিহিতা নিশ্চিত কিভাবে করা যাবে তার উপর নির্ভর করবে সেই সরকারটা কতটা গণমুখী, কতটা মানুষের অধিকারের কথা বলবে, মানুষের সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে কাজ করবে, সেটি নিশ্চিত করবার বিষয়। আমরা সংবিধানের ক্ষমতা কাঠামো নিয়ে কথা বলছি অনেকদিন থেকে। আমরা বলছি যে এখানে জবাবদিহিতা নিশ্চিত করবার কোনো জায়গা নেই, এখানে একটা দলতন্ত্র প্রতিষ্ঠা করবার প্রতিযোগিতা হয়েছে। এখানে দলতন্ত্র বা পরিবারতন্ত্র যেভাবেই বলি না কেন, এই ক্ষমতা কাঠামো আমাকে এমন একটি জায়গায় পৌঁছে দেয় যাতে করে সংবিধান, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আমার সরকার, রাষ্ট্র, রাজনৈতিক দল সবকিছু এক বিন্দুতে থেকে এক জায়গায় এক ব্যক্তির হাতে একজনের গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটি ব্যবস্থা এখানে বহাল আছে। এই ব্যবস্থাটাকে যদি পাল্টে দেওয়া না যায়, এক ব্যক্তির হাত থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে, এবং একমাত্র শেখ হাসিনাই ছিলেন 15 বছরের একমাত্র ভোটার, উনি ছাড়া আর কারো ভোটাধিকার ছিল না। সেই ব্যবস্থা বহাল রেখে আপনি যেই পদ্ধতিতে আরেকটি সরকার তৈরি করেন না কেন, সেই সরকারটি যথাযথভাবে গণতান্ত্রিক সরকার হয়ে উঠবে কিনা সেই সন্দেহটা থেকে যায়। সেই জন্য আজকে যে সংস্কারগুলোর প্রস্তাব করা হয়েছে, সেই সংস্কারগুলোর প্রস্তাবগুলো বাস্তবায়ন করবার মধ্য দিয়ে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবার একটি সরকার যদি তৈরি করা যায়, তাহলে সেই সরকার অতীতের ফ্যাসিবাদ থেকে যেমন শিক্ষা নেবে, তেমনি আজিজুল বাড়ি হেলালের কাছে আমি যেতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নতুন যে রাজনৈতিক দল আসছে তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মোকাবেলা নয়, প্রতিযোগী হিসেবে মোকাবেলা করতে চান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে তরুণী নেতৃত্বের দলকে মোকাবেলায় বিএনপির কৌশল কি হবে? আপনি প্রথমেই দেখেন, আমরা সবাই জানি যে বৈষম্যমুক্ত বাংলাদেশ চায়, যেহেতু গণতন্ত্র নেই, কিন্তু এই দলটি গঠন শুরু করলো বৈষম্য দিয়ে। আপনি দেখেছেন যে দলের শুরুতেই কমিটি গঠনে বৈষম্য ছিল, বিধায় একটা কতগুলো গন্ডগোল হলো। আমরা খুশি হতাম যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা দলের আভ্যন্তরীণ গণতন্ত্র, অর্থাৎ আভ্যন্তরীণভাবে নির্বাচিত প্রতিনিধি যদি একটা নির্বাচনের মাধ্যমে, তাদের যে কমিটি ছিল তাদের নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন হতো, তাহলে সেটা আরো সাধুবাদ পাওয়ার যোগ্য ছিল। আবার আরেকটি কথা বলা হচ্ছে যে দুর্নীতি মুক্ত কথা বলছেন। দেখেন, আমরা আজকে পত্রিকা এবং গণমাধ্যমে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম যে বিভিন্ন জেলায় আপনার সরকারি উদ্যোগে মাইকিং করে বিভিন্ন আপনার বাস স্ট্যান্ড থেকে বাস রিকুইজিশন করে ঢাকায় লোক আনা হচ্ছে। এইগুলো কিন্তু জনগণ ভালোভাবে নেই না, কারণ সেই পুরনো রাজনীতির আদলে যদি নতুন একটি রাজনৈতিক দল, এবং সেখানে আমি বললাম যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার ক্যারেক্টারকেও কিন্তু বর্তমান রাজনৈতিক দলটি মেলাইন করছে। সুতরাং এই রাজনৈতিক দলটি যদি আপনার নতুন রাজনীতির কথা বলে যদি পুরনো কায়দা, অর্থাৎ পুরনো আপনার একটি শরবত যদি নতুন বোতলে রাখেন, তাহলে যে অবস্থা হয় আমি মনে করি তাই। কারণ তাদের আভ্যন্তরীণ ডক্টর হাসনাত আলীর কাছে আরো একবার যেতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে নতুন দলের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি কি, এবং এসব উত্তরণে আসলে নেতাদের কাছে আপনার পরামর্শ আসলে কি হতে পারে? দেখেন, পরামর্শ দেওয়ার তো কিছু নাই, চ্যালেঞ্জ তো আছে। কারণ বাংলাদেশে এর আগেও আমরা দেখছি 1/11-এর পরে আমাদের নতুন দল তৈরি করার চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
তিনি একবার নাগরিক শক্তি তৈরি করতে চেয়েছিলেন, বা বিভিন্নভাবে আমাদের দেশে কিন্তু এই নতুন নতুন রাজনৈতিক দল কিন্তু তৈরি করা হয়েছে। এবং ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রায় 8 থেকে 9টি রাজনৈতিক দল কিন্তু তারা গঠন হয়েছে এই দেশে। তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হবে যে আজকে যে সমস্ত ঘোষণাগুলো তারা দিয়েছে, এটি তো জনমানুষের দাবি, এবং এই দাবির জন্য গত 18টি বছর মানুষ লড়াই করছে, সংগ্রাম করছে সুশাসনের বাংলাদেশ। আপনি, আমি বা যারা আলোচনা আজকে করছি, আমরা যেন আমাদের যে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী যে আমরা আমাদের রাষ্ট্রের মালিক, সেই মালিকানা যেন আমরা প্রয়োগ করতে পারি আমাদের নেতা নির্বাচন করার ক্ষেত্রে। তো সেই জায়গায় মানুষের কাছে যেতে হবে। তো মানুষের কাছে যাওয়ার জন্য যে ঘোষণাপত্র, যে কর্মকাণ্ডগুলো, সেই জায়গাতে যদি আপনি চিন্তা করেন তাহলে এটি খুব সহজ হবে এমনটি ভাবার কোনো কারণ নাই। মাঠে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করে, তাদের ইউনিয়ন লেভেল পর্যন্ত তাদের কমিটি আছে, ইভেন ওয়ার্ড পর্যন্ত তাদের কমিটি আছে। অতএব সেই রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না ভেবে যদি তাদের সহযোগী হিসাবে, যেহেতু সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে সুশাসনের বাংলাদেশ চায়, সমস্ত রাজনৈতিক দল তাদের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চায়, সমস্ত রাজনৈতিক দল চায় আসলে সহযোগী হিসেবে যদি তারা দাঁড়াতে পারে তাহলে আসলে অনেকটাই উপকৃত হবে। আমি শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে আরো একবার যাব এবং আপনার কাছে জানতে চাইবো যে ছাত্র জনতার নতুন এই দল পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার কথাও বলছেন, তাদের কাছে আসলে আপনার প্রত্যাশা কি? না, সেটি তো প্রথমেই বললাম যে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে যখন যারা আসছেন, নতুনকে গ্রহণ করবার ক্ষেত্রে আমাদের সমাজ বা রাজনৈতিক মহল সবাই আমরা কিন্তু এক ধরনের কি বলবো, এটা পিছিয়ে পড়া দৃষ্টিভঙ্গিতে থাকি। নতুন কিছু দেখলেই আমরা মনে করি যে এটি কোন চ্যালেঞ্জ আবার তৈরি করে আমাদের জন্য। আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, তারা বলছে এর থেকে বেরিয়ে এসে নতুন ভাবে, নতুন মেধা এবং তারুণ্যকে কাজে লাগিয়ে তারা নতুন রাজনৈতিক ক্ষেত্রটা চর্চা করবার চেষ্টা করবে। সেটি তাদের জন্য অনেক চ্যালেঞ্জ, কারণ আমরা গতানুগতিক ধারায় দীর্ঘ সময় ধরে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে আছি, সেটির থেকে বেরিয়ে এসে নতুন চর্চার জায়গাটা কিভাবে করবে সেটি আগামী দিনে দেখা যাবে। হেলাল ভাই, যদি আজিজুল বারী হেলালের কাছে একটু জানতে চাই যে নতুন দল গণমানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে বলে মনে করেন, যদি সংক্ষেপে একটু বলেন। দেখেন, এখানে নতুন নতুন দল বলছেন, এটি মানে হিয়ার ইজ নাথিং নিউ। আমি দেখলাম যে পতিত ফ্যাসিবাদ এবং জামাতে ইসলামী বাংলাদেশ এবং আরো কিছু কিছু রাজনৈতিক দলের একটা প্রক্ষিপ্ত অংশ, একটি স্টুডেন্ট ফ্রন্ট, এই রাজনৈতিক দলটি গঠন করেছে। 24-এর গণ অভ্যুত্থানে এই ছাত্ররাই অংশগ্রহণ করেছিল। তখন এখানে সবাই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শই কিন্তু তারা ছিল। অর্থাৎ এখানে নতুন কোনো কিছু হয়নি, হয়েছে নতুন করে একটি রাজনৈতিক দল, তার নাম পরিবর্তন করা হয়েছে। এবং আমি যেটা বললাম যে আমাদের যে গণ অভ্যুত্থানের আশা ছিল যে আমরা একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করব, সেটা এখন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। কারণ এই রাজনৈতিক দলটি নতুন বলে যাকে বলা হচ্ছে, তারা সরকারের পৃষ্ঠপোষকতায় যেহেতু এসেছে এবং অনেক কমিটমেন্ট তারা করছে জনগণের কাছে, সুতরাং আমাদের মূল যে স্পিরিট, যে নতুন একটি রাজনৈতিক সরকার, সেইটা একটা চ্যালেঞ্জের মুখে হবে। তবে আমি মনে করি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।